আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরা হামলা করেছিল, অ্যাটেম্প টু মার্ডার। পুলিশের গাড়ি সামনে পেছনে, অথচ গাড়িতে আমার উপরে হামলা করে আমার গাড়ির কাঁচ ভেঙে দেয়, আমার পেছনে এই জায়গায় লাগে। আমার সাথে 6-7 জন যারা ছিল তারা প্রায় 6 জন আহত। আমি এখনই মামলা করতে যাব। এখানে গণ অধিকারের জেলা সেক্রেটারি নাম আব্দুল খালেক, এরপরে তৌকির, এর নাম তৌকির। আর গাড়িতে সব সময় 2টা লাঠি আমি রেখে দেই। নবীদের প্রতি যেমন 3 শ্রেণীর মানুষ শত্রুতা করেছে, সারা জীবন বিরোধিতা করেছে, এখনো কিয়ামত পর্যন্ত ওইভাবেই করবে। এই আসনের জন্য, সদর আসনে আমি প্রধানমন্ত্রী। বাজেট গুলো সরকার দেবে, ওটা তো দেবে আমির হামজার হাতে। এটা কি কোনো ফেরেশতার হাতে দেবে? আর ফেরেশতারা কি বলে আর মানুষ নাচে যে না করে দিচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, মাওলানা আমির হামজার একটি বক্তব্যকে কেন্দ্র করে মাওলানা আমির হামজার উপরে হামলা করেছে গণ অধিকার পরিষদ। মাওলানা আমির হামজা বক্তব্য দিয়েছিলেন 5 বছরের জন্য এই আসনের প্রধানমন্ত্রী আমি নিজেই। মূলত এই বক্তব্যের কারণেই মাওলানা আমির হামজার উপরে হামলা করা হয়েছে। এদিকে মাওলানা আমির হামজা বলেন মাওলানা আমির হামজাকে নাকি শেষ করে দেওয়ার জন্য হামলা করা হয়েছে। দর্শক, বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে পুরো ভিডিও জুড়ে। পুরো ভিডিওটি দেখলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। এই আসনের জন্য, সদর আসনে আমি প্রধানমন্ত্রী। বাজেট গুলো সরকার দেবে, ওটা তো দেবে আমির হামজার হাতে। এটা কি কোনো ফেরেশতার হাতে দেবে? আর ফেরেশতারা কি বলে আর মানুষ নাচে যে না করে দিচ্ছে। সে কি তার বাবার টাকা নিয়ে এসে করবে? এই পাগলামি গুলো আর বিশ্বাস করা যাবে না। এই 5 বছরে যা হবে, এই আসনের জন্য, সদর আসনে আমি প্রধানমন্ত্রী। আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরা হামলা করেছিল, অ্যাটেম্প টু মার্ডার। পুলিশের গাড়ি সামনে পেছনে, অথচ গাড়িতে আমার উপরে হামলা করে আমার গাড়ির কাঁচ ভেঙে দেয়, আমার পেছনে এই জায়গায় লাগে। আমার সাথে 6-7 জন যারা ছিল তারা প্রায় 6 জন আহত। আমি এখনই মামলা করতে যাব। এখানে গণ অধিকারের জেলা সেক্রেটারি নাম আব্দুল খালেক, এরপরে তৌকির, এর নাম তৌকির, এরপরে এই বাদের এইদিকে বাড়ি জহুরুল, সিরাজের ছেলে জহুরুল। আমি সবাইকে তো চিনি না, এরকম কিছু যাদের চিনি তারা এদের নাম মেনশন করে আমি আজকে হত্যা মামলা দেব। আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরা হামলা করেছিল, অ্যাটেম্প টু মার্ডার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আজকে 15ই আগস্ট 2026 আমি সারাদিন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আশপাশ নিয়ে প্রায় হরিনারায়ণপুরের 9টা ওয়ার্ডে বিভিন্ন মানুষের খোঁজখবর নিয়েছি। সেখানে তাদের সমস্যাগুলো শুনেছি এবং সমাধান করার জন্য আমি চেষ্টা চালাবো বলেছি। সন্ধ্যা 6:30টার দিকে আমি ওখান থেকে আসি। 6 রাস্তার মোড়ে আসার পরে শুনি গণ অধিকার পরিষদ নামে প্রায় 12-13 জন লোক এখানে মিছিল করছে। আমাদের নামে উস্কানিমূলক কথা বলা, গালি দেওয়া, বাবা মা তুলে বিভিন্ন রকমের কথা বলছিল। আমি প্রথমে এসে থানায় ঢুকে, থানাতে ওসি সাহেবকে, সেকেন্ড ওসিকে নিয়ে আমার গাড়ির সামনে পেছনে ওনাদেরকে সাথে নিয়ে আসলাম। 6 রাস্তার মোড়ে আসতে আসতেই পুলিশের গাড়ি সামনে পেছনে, অথচ গাড়িতে আমার উপরে হামলা করে আমার গাড়ির কাঁচ ভেঙে দেয়, আমার পেছনে এই জায়গায় লাগে। আমার সাথে 6-7 জন যারা ছিল তারা প্রায় 6 জন আহত। তারা এখন হাসপাতালে আছে, সবাই ভর্তি আছে। আমি এই ভিডিও কলে দেখলাম। আর আমার চাচা ছিল, চাচাতো চাচা, ওর পায়ে আঘাত লেগেছে, পা দিয়ে রক্ত ঝরছিল, ওটা মনে হয় এখন ব্যান্ডেজ করে দিয়েছে। বাকি তাৎক্ষণিক জেলা জামাত মনে হয় বিক্ষোভ মিছিল বের করার কথা বলছিল। পুলিশের ভূমিকা আমি সেরকম পাইনি, পুলিশ নীরব ভূমিকায় ছিল। আমি ঘটনা ঘটার প্রায় আধা ঘন্টা 25 মিনিট আগে হয়তো এসপিকে, ডিসিকে কল দিয়েছিলাম। ওনারা প্রায় 5-6 বার করে, এক একজনকে আমি 5 বার করে, এসপিকে 2-3 বার করে কল দিয়েছি, ডিসিকে ধরে নাই কেউ। ওনারা পরবর্তীতে ঘটনা ঘটার পরে ব্যাক করলো, বলছে আমরা একটা মিটিংয়ে ছিলাম। আমি রেঞ্জ ডিআইজিকেও কল দিয়েছি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে কল দিয়েছি, আমার আমির জামাতকে জানিয়েছি। ওনারা ঘটনা শোনার পরে, এটা পূর্ব পরিকল্পিত এবং এটা নেককারজনক ঘটনা। অবশ্যই এর পেছনে কারা কাজ করছে এটা আমরা জানি।
যারা দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টায় আছেন, এর পরিণতি কিন্তু ভালো হবে না আপনাদের। আমি মামলা করব এখন। আমি খাবার শেষ করে লোকজন নিয়ে আমি মামলা করব। এদের কয়েকজনেরকে তো আমি সামনাসামনি দেখেছি, যারা ইট মেরেছে, যারা আমার গাড়ির সামনে কাঁচ ভেঙেছে, আমি এদের দেখেছি। এখানে গণ অধিকারের কি জেলা সেক্রেটারি নাকি যেন নাম আব্দুল খালেক, এরপরে তৌকির, এর নাম তৌকির, এরপরে এই বাদের এদিকে বাড়ি জহুরুল, সিরাজের ছেলে জহুরুল। আমি সবাইকে তো চিনি না, এরকম কিছু যাদের চিনি তারা এদের নাম মেনশন করে আমি আজকে হত্যা মামলা দেব। আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে এরা হামলা করেছিল, অ্যাটেম্প টু মার্ডার। আমার মাথার দিকে যে আঘাতটা আসে ওইটা আমি কায়েত হওয়ার কারণে লাগে না, আমার কাজ ভেঙে গেছে। আমার গাড়ির গ্লাস সামনে পেছনে, এরপর লুকিং গ্লাস সবগুলো ভাঙা। ড্রাইভার ওখানে নেমে সেভ করতে যায়, আমি তখন গাড়ি ড্রাইভ করে নিয়ে চলে আসি। এরপরে মারামারি শুরু হয়। আমি এটা প্রশাসনের কাছে, দেশের যারা দায়িত্বে আছেন তাদের কাছে এই মামলার ভার তো দেব, মামলা তো করব এবং এর সুষ্ঠু বিচার দাবি করছি। এভাবে চললে আপনারাও নিরাপদে থাকতে পারবেন না। সবাই দোয়া করেন আমাদের জন্যে। আমরা নিরাপদের শহর চাই কুষ্টিয়াকে। আর যারা ইন্ধন দিচ্ছেন এর পেছনে তারা সাবধান হয়ে যান। এখানে মূল বিষয় হচ্ছে দেশের যে সমস্ত বিষয় নিয়ে ক্রাইসিস চলছে, বিশেষ করে এখন বিদ্যুৎ নেই, গ্যাস নেই, তেল নেই, সার নেই, এই নিয়ে মানুষ এখন দিশেহারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, চারিদিকে হাহাকার লেগে গেছে প্রায়। আর আমার মনে হয় অনেককে দিয়ে পরিকল্পিতভাবেও এটা ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন ইস্যু সামনে নিয়ে আসতে পারে। এই সমস্ত ছোটোখাটো হামলা না, আমরা যারা ইসলামী আন্দোলন করি আমরা তো বিদায় নিয়ে এগুলো করি। সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে হামলা করে মামলা করে লাভ নেই। আপনি আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে করেন। এগুলো যদি না পারেন আপনি রাজনীতি ছেড়ে দেন। সুতরাং এই সমস্ত সন্ত্রাসীদের আমরা উপযুক্ত বিচার চাই। আমি এখনই মামলা করতে যাব, অ্যাটেম্প টু মার্ডার এবং আমার গাড়ি ভাঙচুর করা, আমার 6 জন কর্মীকে আহত করা, আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে যারা এগুলো করেছে আমি তাদের নামে মামলা দেব। আসসালাম। তো দর্শক চলুন আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আসি। আমার গাড়িতে সব সময় 2টা লাঠি আমি রেখে দেই, কারণ আমার সরকারিভাবে এখনো অস্ত্র লাইসেন্স করা নেই এবং বডি গার্ড যেগুলো সরকার দেওয়ার কথা এখনো দেয়নি বা আমি নেইনি। যখন ওরা আরম্ভ করেছে তখন আমার ড্রাইভার নেমে ওই লাঠি নিয়ে নেমে গেছে। যেন জামাত ইসলামী বাংলাদেশ এবং আমি, কারণ আমি মিথ্যা প্রপাগান্ডা ছড়াইনি, এই সংবাদ সম্মেলন করি। পুলিশের ভূমিকা একেবারে নীরব। আমার সামনে পুলিশের গাড়ি ওসির, পেছনে সেকেন্ড ওসির গাড়ি, মাঝখানে আমার গাড়ি। 15 থেকে 16 জন পুলিশ ছিল 2 গাড়িতে। এত কিছুর পরেও যদি একজন সংসদ সদস্যের উপরে হামলা হয় তাহলে আপনারা কোন জায়গায় আছেন টের পাচ্ছেন? সুতরাং এই জেলার, আমি বলবো এই জেলার প্রশাসন নিষ্ক্রিয় এবং তারা ব্যর্থ। একটা সংসদ সদস্য এবং আমার মেয়েরও এই গলার চেন টান মেরে খুলে নিয়েছে। তো যেখানে এমপির মেয়ে নিরাপদ না, তারা পথে ঘাটে হামলার শিকার হয়, তাদের জিনিসপত্র ছিনতাই হয়, তো সেখানে সাধারণ মানুষ কি অবস্থায় আসে এই জেলায়? আমরা আরও দেশবাসীকে জানালাম যে আপনারাও সতর্ক থাকবেন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে। অন্তত আমার গাড়িতে সব সময় 2টা লাঠি আমি রেখে দেই, কারণ আমার সরকারিভাবে এখনো অস্ত্র লাইসেন্স করা নেই এবং বডি গার্ড যেগুলো সরকার দেওয়ার কথা এখনো দেয়নি বা আমি নেইনি। তো সেই হিসাবে যে 2টা লাঠি আমি সবসময় রেখে দেই, তো ওই লাঠি তো আমার নিজের সিকিউরিটির জন্য, হেফাজতের জন্য। যখন ওরা আরম্ভ করেছে তখন আমার ড্রাইভার নেমে ওই লাঠি নিয়ে নেমে গেছে, আমি নিজে স্টারিং ধরে গাড়ি চালিয়ে নিয়ে গেছি। ওই সময় একটা ইট মেরে আমার কাজ ভেঙে গেছে। প্রথম বিষয় হচ্ছে ওনারা আমার যে বক্তব্য খণ্ডিত, যেটা নিয়ে মানে জমা হয়েছে এক জায়গায়, আমার নামে যে সমস্ত উস্কানিমূলক আমার মা বাবা তুলে গালিগালাজ করা আমার দল নিয়ে, এই কথাগুলো তো আমি প্রথমে আরম্ভ করি নাই। কথাগুলো প্রথমে আরম্ভ করেছে তারা, বিশেষ করে যাদের নাম নিয়ে তারা এই ব্যানার ছাপিয়ে আমাদের নামে দাঁড়িয়েছে। আমি তাদের নামও নিতে চাই না, কারণ আমার নাম নিতেও কেমন লাগে। এই মানুষগুলোই প্রথমে আমাদের দল নিয়ে, বিশেষ করে আমার নাম নিয়ে তারা যে সমস্ত প্রপাগান্ডা ছড়িয়েছে আর মিথ্যা তথ্য জাতির সামনে দিয়েছে আমার খণ্ডিত বক্তব্য নিয়ে। আমি তাদের দল নিয়ে বা তাদের নিয়ে কি বলেছি? আমি একটা উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম এই দেশে বহু দল আছে এমন যে দলের সভাপতি সেক্রেটারি ছাড়া সেরকম আর লোক নেই। এমনকি সভাপতি সেক্রেটারিও অন্য দলে চলে যায়, সে দলের আর কোনো অস্তিত্ব থাকে না। তো এই কথাটা মিথ্যা কি আর এর ভেতরে কম বেশি কি? অথচ ওনারা আমার দলের নাম নিয়ে গুপ্ত মুপ্ত এমন কোনো শব্দ বলে নাই, আর আমার নাম নিয়ে তো উল্টাপাল্টা বলেছে।
তো সেই জায়গায় আমি আসরের মনে হয় নামাজ পড়ার পরে ইসলামী ভার্সিটির পাশে যেখানে ছিলাম ওখান থেকে আসতে আসতে শুনলাম ওনারা যে কাজগুলো করেছে আসলে এগুলো এই যে আমার লিখিত বক্তব্যে আছে এগুলো পূর্ব পরিকল্পিত এবং সবগুলো সন্ত্রাসী কাজ। আমাকে মেরে ফেলার হুমকি ফেসবুকে দিয়েছে এমনকি লাইভ করি এই যে সিয়াম শেখ না কি যেন নাম একটা ছেলের, সিয়াম শেখ না ওর বানান দেখেছে, শেখ বানান তো হয়নি, সিয়াম শেখ, তার মানে ওর লেখাপড়ার দৌড় কতদূর বোঝা যায়, যেগুলো টোকায়। এদেরকে দিয়ে এই সমস্ত দলের নাম নিয়ে পেছনে যারা আছে অবশ্যই প্রশাসন খুঁজে তাদেরকে বের করবে। ছাত্র দলের যে ছেলেটার নাম দেখা যাচ্ছে সামনে, সম্রাট নাকি যেন দেখলাম, এরকম কয়েকজনের ভিডিও ফুটেজে যাদের নাম এসেছে আমি রাত্রে যেয়ে ভিডিও ফুটেজ দেখে দেখে এবং যাদের ছবি সামনে আমার গাড়িতে হামলা করার, আমার কাঁচ ভেঙে দেওয়ার, ইট মারার, এমনকি সে পাথরও গাড়িতে এখনো পড়ে আছে, 3টা কাঁচ ভেঙে গিয়েছে অলরেডি। এইগুলো দেখে দেখে আমি মামলা দিয়েছি। কিয়ামতে সব কিছু জিজ্ঞাসিত হবে যেন জামাত ইসলামী বাংলাদেশ এবং আমি, কারণ আমি মিথ্যা প্রপাগান্ডা ছড়াইনি, এই সংবাদ সম্মেলন করি এবং কালকে থেকে পর্যন্ত আমরা জানি সব কিছু একজনের কাছে জবাব দেওয়া লাগবে। তো অনেকেই দেখি মিথ্যা ছড়াচ্ছে আমাদের নামে, আপনারা সত্যটা তুলে ধরবেন ইনশাল্লাহ। নবীদের প্রতি যেমন 3 শ্রেণীর মানুষ শত্রুতা করেছে, সারা জীবন বিরোধিতা করেছে, এখনো কিয়ামত পর্যন্ত ওইভাবেই করবে। আর যে দেশে তো কত দল আছে, সে আলেমদের বলেন আর জালেমদের বলেন, এই সব দলের প্রতি কিন্তু সরকার, যারা যে জামানায় সরকার থাকে তারা কিন্তু ওইভাবে বাধা দেয় না, তাদেরকে টার্গেটও করে না। আমার মনে হয় এর চাইতে খোলামেলা বলা আর সম্ভব না। বাংলাদেশে যদি এখন 100টা দল থাকে, দেখেন সরকার যিনি যেই সময় আসে দায়িত্বে, সেই দল একটা দলকে টার্গেট করে। সাইদি সাহেবকে ওই কথা সারা জীবন অনেকে বলেছে, আপনি ওয়াজ করতেন তো খুব ভালো লাগতো, আপনি এই রাজনীতি করতে গেলেন কেন? উনি রাজনীতি করতে গিয়েছিল ওনার নিজের স্বার্থে। আমি যে রাজনীতিতে এসেছি এটা আমার নিজের কোন স্বার্থে এসেছি আপনি বলেন তো? এই যে 5.5 মাসে আমি এসেছি মনে করেন এই লাইনে, এই 5.5 মাসে আমার কি লাভ হয়েছে? আমার তো আরো লস হয়েছে। ওরা যে এখন বলে যে আগেই তো ভালো ছিলে, এই ঝামেলাপূর্ণ রাস্তায় এসে এখন এক পক্ষ তোমারে দেখতে পারে, বাকি কেউ তোমারে দেখতে পারে না, আমার কি লস হয়েছে? ওই রকম মানুষগুলো যদি সংসদে আমরা এই 300-র মতো ভেতরে 151 জন তৈরি করতে পারতাম, তো বাংলাদেশে আমার মনে হয় কোরআনের আইন, সেই উনি যেদিন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ওই রকম 151 জন ওই নির্বাচনে আমরা পাঠাতে পারলে এতদিন কোরআনের সব বিধানগুলো আমরা দেখতে পেতাম। আমরা এটাই চাচ্ছি। উনি একটা শিরিক তুলে দিয়েছেন সংসদ থেকে। সংসদের শিরিক ছিল কি, মাথা এইভাবে ঝুঁকিয়ে যাওয়া লাগতো, স্পিকারকে দেখে এইভাবে মাথা ঝুঁকিয়ে তারপরে প্রবেশ করা লাগতো সংসদের ভেতরে। গিয়েছেন আপনারা? উনি সংসদ সদস্য হওয়ার পরে ওইটা বন্ধ করেছিলেন। নোটিশ দেওয়া লাগে, নোটিশ দিয়ে ওটা আবার আইন পাস করা লাগে। যে সেই হিসাবে দেখেন একটা শিরিক তো অন্তত বন্ধ হয়েছে। মানুষের মাথা আল্লাহ ছাড়া কারো সামনে নত করা যায় না, সে যেই হোক না কেন। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যে দলেরই হোক না কেন, এটা কখনোই উচিত নয়। কোনো ব্যক্তি অপরাধ করলে তার অপরাধের শাস্তি আইন শৃঙ্খলা বাহিনী করবে। যখনই মানুষ একজন আরেকজনের উপরে হামলা করবে প্রশাসনের উপরে, তখন মানুষের আস্থা উঠে যাবে। যারা এরকম অতর্কিত ভাবে ভিন্ন দলের বা ভিন্ন মতের উপরে হামলা করে তাদেরকে প্রতিহত করুন। তাদেরকে প্রতিহত না করলে একটা সময় দেখবেন আইনের উপরে মানুষের আর আস্থা কাজ করবে না। তো যাই হোক দর্শক, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।